আসসালামু আলাইকুম। এই ভিডিওটি আমি এক্সক্লুসিভলি করছি যারা সেনাবাহিনীতে আছেন তাদের জন্য। আমি জানি বেশ কয়েকজন সেনাবাহিনীর সদস্য আমার ভিডিও রেগুলারলি দেখেন। আমি আশা করব আপনারা এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। বিশেষ করে আর্মি চিফের কাছে এই ভিডিওটি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যারা শেখ হাসিনার পতন চেয়েছিলেন, আমিও চেয়েছিলাম। কারণ আমি চেয়েছিলাম বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। বর্তমানে যে প্রজন্ম, উচ্ছৃঙ্খল প্রজন্ম, যারা জায়গায় জায়গায় খুনাখুনি মারামারি করছে, তারা শেখ হাসিনা যখন ক্ষমতা নিয়েছিল তারা ছিল শিশু। তারা কখনো গণতন্ত্র দেখেনি। তারা চেয়েছিল পরিবর্তন। কারণ একটি পরিবার বা একটি দলের শাসন দেখতে দেখতে তাদের নাভিশ্বাস উঠছিল। যতই উন্নতি সাধন হোক না কেন অর্থনৈতিক, যখন স্বৈরাচার ক্ষমতায় থাকে তখন সেখানে নাভিশ্বাস ওঠে। শেখ হাসিনা বিরোধীয় যারা শক্তি, বিশেষ করে বিএনপি এবং বিরোধী দলে যারা আছেন, তাদের নানানভাবে অত্যাচার নিপীড়ন করেছেন। এটা অস্বীকার করা ধৃষ্টতা হবে, এটা মেনে নিতে হবে আপনাদেরকে। এবং জনগণ শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছিল। তাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার কারণেই অপশক্তির রাইজ হয়েছে। কারণ গণতান্ত্রিক উপায় যেহেতু সরকার পরিবর্তন সম্ভব ছিল না, সেই ভ্যাকিউমটি ফিল আপ করেছে বিশেষ করে জঙ্গি গোষ্ঠীরা, যার ফলশ্রুতিতে এখন দেখতে পাচ্ছি আমরা স্বাধীনতা বিরোধী শক্তিদের মাথাচাড়া দিয়ে ওঠা। বাংলাদেশে আওয়ামী লীগের যারা পতন চেয়েছিলেন, আমার কথা হচ্ছে আপনাদের তো একটি অল্টারনেটিভ প্রপোজাল থাকবে যে আপনারা চান কারা ক্ষমতায় আসুক। দেশে বিদেশে অনেকেই কথা বলেছেন শেখ হাসিনার সমালোচনা করে, কিন্তু কথা হচ্ছে এখন তো শেখ হাসিনা নেই, আপনারা কাকে বা কাদেরকে ক্ষমতা দেখতে চাইছেন? জামাত, বিএনপি, সমন্বয়কারী নির্ভর তৃতীয় একটি শক্তি, কাদেরকে ক্ষমতা দেখতে চান? একটি তো কথা তো বলতে হবে আপনাদেরকে। আমি ভাই উইদাউট এনি মানে ইফ অ্যান্ড বাট আমি বিএনপিকে ক্ষমতা দেখতে চাই। তবে বিএনপিতে অনেক রিফরমেশন দরকার আছে। তারেক অ্যাটলিস্ট বলছে যে এই রিফর্মগুলো হতে হবে। কোনো একজন প্রধানমন্ত্রী দুবারে বেশি হতে পারবে না, কিন্তু দুবারে বেশি হবে না বলতে গিয়ে দুবার বেশি হয়ে তার পছন্দের একটা তৃতীয় কাউকে দিয়ে আবার ফিরে আসবেন, এই লুপহোল যাতে না থাকে এটা খেয়াল রাখতে হবে। তবে এনিওয়ে রিফর্মের কথা তো বলছে। খালেদা জিয়া তো প্রথমেই বলেছিলেন শেখ হাসিনার পতনের পর যে উনি প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি যাতে আমরা না করি, হুইচ ওয়াজ ভেরি গুড। তাই আমি বিএনপি ক্ষমতায় আসুক চাই ভাই। আমি শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি। অনেকগুলো কারণ আছে বিশ্বাস করার। বর্তমান পরিস্থিতি তা বিশ্বাস করতে আমাকে আবার বাধ্য করছে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরে দেশ পুরো টার্মোইলে ছিল, ক্যাওসে ছিল। খন্দকার মোস্তাক এবং তার ক্যাবিনেট ছিল টোটালি ইউজলেস। ভারতের বাংলাদেশের বর্ডারে তাণ্ডব করছিল অনেকেই, এমনকি কাদের সিদ্দিকীও সেখানে বাহিনী গঠন করে প্রতিদিন অনেক বাংলাদেশের সেনা সদস্যকে হত্যা করছিল, সেটা অনেকেই বোধহয় জানে না। এবং জিয়াউর রহমান এসে কঠোর হাতে সেনাবাহিনীকে কন্ট্রোল করেছিলেন এবং কঠোর হাতে দেশে শান্তি ফিরিয়ে এনেছিলেন। দেশে মানুষ স্বস্তি পেয়েছিল। জিয়াউর রহমানকে ভালোবাসার এটি একটি কারণ। তবে জিয়াউর রহমান চাইলে আওয়ামী লীগকে ব্যান করে দিতে পারতেন, কিন্তু জিয়াউর রহমান আওয়ামী লীগকে ব্যান না করে বরঞ্চ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছিলেন। আপনি বলতে পারেন শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনিদেরকে উনি পুনর্বাসন করেছেন, এটা করেছেন, সেটা করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু করা ছাড়া বোধহয় উপায়ও ছিল না। হোয়াট এভার ইট ইজ, বঙ্গবন্ধুর হত্যার পরে আওয়ামী লীগকে আবার বিল্ড আপের জন্য সত্যি কথা বলতে গেলে জিয়াউর রহমানের অবদান ছিল। কারণ জিয়াউর রহমান, যা বললাম, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছিলেন। উনি জামাতকেও পুনর্বাসিত করেছিলেন। আপনি বলতে পারেন জামাতকে উনি পুনর্বাসন করেছিলেন, ভাই পুনর্বাসন না করলে জামাত আন্ডারগ্রাউন্ডে চলে যেত এবং সেটা রেজাল্ট ভালো হতো না। যেই রেজাল্ট হয়েছে এই শেখ হাসিনার শাসনামলে, শেখ হাসিনার শাসনামলে জামাতের উপরে নানা প্রকার নিধন চালানো হয়েছে, এটাও সত্যি। জামাত তো বরাবরই একটা এক্সট্রিমিস্ট দল, যেই দল কিনা ওয়াহাবিজম, সালাফিজম এতে তারা অনুপ্রাণিত হয়ে এই যে আল কায়দা, ইসলামিক স্টেট সবগুলোকে তারা অনুপ্রাণিত করেছে, এই জামাতের মৌদুদিবাদ। বাট স্টিল এই দলটির উপরে খড়গ নামিয়ে আনাটা আমি পছন্দ করি না। যখন দলটি ডেমোক্রেটিক সিস্টেমে ছিল, ডেমোক্রেটিক প্রসেসে নিয়ে আসলে আন্ডারগ্রাউন্ডে যাওয়া মুশকিল হয়ে যায়। কিন্তু যেহেতু বিএনপি, জামাত সবগুলো দলকে শেখ হাসিনা দৌড়ের উপরে রেখেছিল, তাই তারা আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস বেশি চালাচ্ছিল। বিশেষ করে আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস চালানোর ক্ষেত্রে তুখোর হচ্ছে ইসলামিস্ট মৌলবাদী গোষ্ঠীগুলি, যেমন জামাত ইসলামী। তারা রেজিমেন্টের দল এবং তারা নিজেরা অপকর্ম যখন করে তখন নিজেরা স্ট্রেট করে না, অপরের কাঁধে বন্দুক রেখে তারা ফায়ার করে। এটা হচ্ছে জামাতের পলিসি। যেমন তারা হিজবুত তাহরির সহ অন্যান্য ইসলামিস্ট গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠীগুলিকে তারা নানানভাবে ব্যাকআপ করেছে। এবং যারা ইউথ,
তারা এ দ্বারা অনুপ্রাণিত হয়েছে, কারণ তারা দেখেছে বিএনপি ইউজলেস। কারণ বিএনপি ডেমোক্রেটিক প্রসেস ছাড়া আন্ডারগ্রাউন্ডে ফোর্স ইউজ করে শেখ হাসিনাকে টপলের ক্ষেত্রে তারা সহায়ক হচ্ছে না। তো সেই কারণেই যারা শিশু ছিল শেখ হাসিনার শাসনের শুরুতে, তারা ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে গেছে যখন শেখ হাসিনা ক্ষমতা ছাড়া অবস্থা, পরে অবস্থা। তো তারা ওই ফ্যানাটিসিজম দ্বারা অনুপ্রাণিত হয়েছে, দেশে বিদেশে নানাভাবে তাদেরকে ফিট করা হয়েছে। তাহলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেশকে নিয়ে আসার জন্য শেখ হাসিনাই নিজেই দায়ী। ডিপ স্টেট তৈরি হয়েছে, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টেড অ্যাবসলিউটলি ইত্যাদি অ্যাটসেট্রা। ওনার নিজের দলই ওনার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। জিয়াউর রহমান যেটা করেছিলেন সেই পদাঙ্ক অনুসরণ করা উচিত বর্তমান আর্মি চিফের। বর্তমানে যে ইউনূস সরকার আছে টোটালি অথর্ব, ইউজলেস, এক্সপেরিয়েন্সলেস, এবং সকল সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারেন, বিশেষায়নে আপনি বিশেষায়িত করতে পারেন। বর্তমান সরকার এই ইউনূস সরকার টোটালি বিফল, চ্যাংরা দ্বারা পরিপূর্ণ। এবং এই চ্যাংরাদেরকে এই ডক্টর ইউনূস ভয় পায়, কারণ উনি তো বলেছেন এই চ্যাংরাদের দ্বারা উনি অ্যাপয়েন্টেড হয়েছেন। তাহলে সলিউশন হচ্ছে আর্মি ব্যাকে ন্যাশনাল গভর্নমেন্ট চলে আসা। জিয়াউর রহমানের মতো তার ক্ষমতা নেওয়ার দরকার নাই, যে জিয়াউর রহমান যেমন আলটিমেটলি পলিটিক্যাল পার্টি ফর্ম করেছেন সেটা না করে ওয়াকার যেটা করতে পারেন, যেটা ন্যাশনাল গভর্নমেন্টের দিকে দেশকে নিতে পারেন। কারণ আদারওয়াইজ দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, দেশে ভয়ঙ্কর পরিস্থিতি, দেশে মানুষ চলাচল করতে পারছে না, ধর্মে সংঘাত, দলে সংঘাত, কলেজে সংঘাত, এটা চলতে দেওয়া যায় না। এবং সংস্কৃতির উপর আক্রমণ আসছে দেশের বাইরে থেকে। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা যারা কিনা শেখ হাসিনা পতন চেয়েছিল অনেকেই, তারা এখন এই পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে, এটা দখল করো, আজকে ওকে নিষিদ্ধ করো, ওইটা দখল করো। এই পরিস্থিতিকে আপনাকে নিরসন করতে হলে ওয়াকারকে ক্ষমতায় ডিফ্যাক্টো চলে আসতে হবে, এবং তাকে ব্যাক আপ করতে হবে বর্তমান প্রেসিডেন্ট চুপ্পুকে। আপনি বলতে পারেন যারা কিনা এই কথা শুনবে, যারা কিনা ধরেন শেখ হাসিনা পতন চেয়েছিল, বিশেষ করে সোশ্যাল মিডিয়া অনেকে আছে, তারা খেপে উঠবে, এই আবার ওয়াকারকে আনতে চায়, আবার আওয়ামী লীগ ফ্যাসিস্টকে আনতে চায়, এসব বলতে পারে, বলে ওদের কথা শুনে লাভ নাই। কিন্তু যদি আপনার নিয়ত ভালো থাকে, এনে বিএনপির সহায়তা নিয়ে আওয়ামী লীগকেও আবার পুনর্বাসিত করার সুযোগ দিতে হবে। আদারওয়াইজ আওয়ামী লীগ কী করবে? আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। আর আওয়ামী লীগ মূলত দল আন্ডারগ্রাউন্ডে চলে গেলে দেশের ভবিষ্যৎ আরও ভয়ঙ্কর হবে। আজ হোক কাল হোক আওয়ামী লীগ তখন সাবভার্সিভ অ্যাক্টিভিটিস করতে বাধ্য হবে। যখন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা, ছাত্রলীগ তারা কোনো অন্যায় যদি নাও করে থাকে, তারপরে তাকে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না, তাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি যেতে দেওয়া হচ্ছে না, তারা কী করবে? আঙুল চুষবে বসে বসে আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট, তাদেরকেও রাজনীতিতে ফিরে আনতে হবে। ছাত্রলীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, রিফর্ম করার জন্য চাপ দিতে হবে, আওয়ামী লীগের রিফর্ম হতে হবে। আওয়ামী লীগের কর্মীদেরকে বুঝতে হবে যারা শেখ হাসিনার সময় ফয়দা সবচেয়ে নিয়েছে, ওই যে অ্যাবসলিউট পাওয়ার করাপ্টেড অ্যাবসলিউটলি, তারা সব এখন চুপ। ওই যে দেশের বাইরে টাকা পাঠিয়ে দিয়েছে, নিজের লোকেশন ধরা পড়ে যাবে, তারা এখন চুপ। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না, তারা যে সত্যিকার দেশপ্রেমিক তাতে কথা বলতেন, কিন্তু চুপ। সুতরাং এদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে রিফর্ম করে, ছোট হয়ে গেল আওয়ামী লীগকে রিফর্ম করে আওয়ামী লীগকে তাড়াতাড়ি রাজনীতি ফিরে আনতে হবে, এবং জামাতকে রাজনীতির সুযোগ দিতে হবে। সমস্ত রাজনৈতিক দলকে, সমন্বয়কারীরা যদি দল গঠন করতে চায়, তাদেরকে দল গঠন করার ক্ষেত্রে সহায়তা করতে হবে। এই সব কিছু করতে হলে ন্যাশনাল গভর্নমেন্ট আসতে হবে। ন্যাশনাল গভর্নমেন্ট এবং আর্মি ব্যাক ন্যাশনাল গভর্নমেন্ট ছাড়া কোনো অবস্থাতেই সমাধান আসবে না। জিয়াউর রহমানকে ভালোবাসার এটাও আমার একটি অন্যতম কারণ, উনি এই কাজগুলো করেছিলেন। আইয়ুব খানের টাইমেও পাকিস্তানে ওই জামাতের মওদুদিকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করার একটি সুযোগ করে দেওয়া হয়েছিল। কারণ সেটা না করলে ওই এর আগে জামাত সাবভার্সিভ অ্যাক্টিভিটিস করছিল, ওই আহমেদিদেরকে আগুন জ্বালিয়ে দেয়, এটা করে সেটা করে, তাদেরকে তার পলিটিক্যাল সিস্টেমে নিয়ে আসতে হবে। যখন আপনি আনরুলি এলিমেন্টগুলোকে পলিটিক্যাল সিস্টেমে, ডেমোক্রেসিতে না নিয়ে আসতে পারবেন, তাহলে আপনার এই দেশ কখনো ঠান্ডা হবে না, ডান্ডাটিও ঠান্ডা করতে পারবেন না। তাহলে বাংলাদেশে এই অবস্থার উন্নতি করতে হলে অবশ্যই একটি ন্যাশনাল গভর্নমেন্ট আসতে হবে। সমস্ত যারা আনরুল এলিমেন্ট আছে এদেরকে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করার ক্ষেত্রে হেল্প করতে হবে, বিএনপিকে সাথে নিতে হবে, এবং আওয়ামী লীগকেও সাথে নিতে হবে। দেয়ার ইজ নো আদার ওয়ে, টুডে অর টুমরো ইউ উইল রিয়েলাইজ ইট। শুধুমাত্র আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিলে আপনার সমাধান আসবে না। আর ভারত এখানে কিছু করার নেই। এই যে হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছে, এটা হচ্ছে, শুরু হচ্ছে, এগুলো আসলে ভারত কিছু করার নেই। কারণ ভারত যদি কিছু করতে চায়, ভারত এমনি নাজুক অবস্থায় আছে, মোদী সরকার খুব একটা ভালো অবস্থায় নাই, এগুলো স্পিল ওভার করবে। এই ফ্যানাটিকরা অনেক আগে এইসব রাস্তা করে রেখেছে, ভারতের আশেপাশে স্টেটগুলিতে এগুলো ছড়িয়ে পড়বে, এবং সেটা ছড়িয়ে পড়লে যারা পশ্চিমা সরকারে আছে তারা একটা ফয়দা নেবে, ডিভাইড অ্যান্ড রুল। তারা সবসময়
অরাজকতার সুযোগে মৌলবাদীর উত্থানকে সমর্থন করেছে। এবং এই কাজটি জেনারেল ওয়াকারকে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার আগেই করতে হবে। যদি তারা আগে না করে, যদি প্রেসিডেন্ট ট্রাম্প আসা পর্যন্ত অপেক্ষা করে, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প উনি ওই আওয়ামী লীগকে নিয়ে উনি আবার একটু খেলবেন কীভাবে? দেশের ভিতরে টার্মোইল থাকুক, উনি ধমক দিয়ে হয়তোবা ভারতকে সহায়তা নিয়ে কিছু একটা করার চেষ্টা করবেন, যেটা ভালো হবে না, বাংলাদেশের জন্য ভালো হবে না। বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন প্রয়োজন, অর্থাৎ গণতান্ত্রিক পরিবর্তন বলতে নতুন দল ক্ষমতা আসার প্রয়োজন আওয়ামী লীগের। অর্থাৎ আমি বিএনপিকে দলে ক্ষমতা আসার সমর্থন করি, কারণ বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চাইছে। আপনি আওয়ামী লীগ যদি সমর্থক হয়েও থাকেন, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে সাধারণ জনগণ নতুন ফেস দেখতে চায়। তাহলে যদি বাংলাদেশের মানুষকে বার্গেনিং অবস্থায় যেতে হয়, ওয়াকারকে, ডক্টর ইউনূসকে, আওয়ামী লীগকে এবং বিএনপিকে যদি বার্গেনিং সিচুয়েশনে যেতে হয়, আলাপের সিচুয়েশনে যেতে হয়, যেখানে আমেরিকা সরাসরি সব কিছু কন্ট্রোল করবে না বা ভারত সরাসরি কন্ট্রোল করবে না, তাহলে ওয়াকারকে ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে হবে, দেরি না করে, ইমিডিয়েটলি। দেয়ার ইজ নো আদার সলিউশন। আদারওয়াইজ আমেরিকায় ট্রাম্প যদি ক্ষমতায় আসে, দেশে সিচুয়েশন আরও ঘোলাটে হবে, সমাধান আমরা দেখতে পাবো না অচিরেই। আমরা কি আবার তাবেদের রাষ্ট্রে পরিণত হতে চাই? না। এখন এই পদক্ষেপ যদি না হয়, বাংলাদেশ ফেইল্ড স্টেটের দিকে আরও দ্রুত এগিয়ে যাবে। উই হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। ইমোশন এখানে কোনো রাস্তা নেই। যারাই শেখ হাসিনার পতন চেয়েছিলেন এবং এখনও নানানভাবে অ্যান্টি শেখ হাসিনা, অ্যান্টি তথাকথিত ফ্যাসিজমের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন মানুষকে, দেশ থেকে, দেশের বাইরে থেকে, তারা কিন্তু স্পষ্ট করছে না তারা কাকে ক্ষমতায় দেখতে চান। তারা আসলে সবাই ইসলামিস্ট মৌলবাদীদেরকে ক্ষমতা দেখতে চান, তারা বিএনপিকে ক্ষমতা দেখতে চায় না। এই কথা কিন্তু তারা মুখে বলে না। আর আপনারা অনেকেই জানেন যে আজকে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, যার তীব্র নিন্দা জানাচ্ছি। তবে যেহেতু আমার অনেক আইনজীবী বন্ধুবান্ধব আছেন যারা প্র্যাকটিস করেন চিটাগাঙে, তাদের কাছ থেকে আমি একেবারে চাক্ষুষ অথেন্টিক ইনফরমেশন পেয়েছি। সেটাও আমি সেনাবাহিনীর প্রধান এবং অন্যান্যদের দৃষ্টি আকর্ষণের জন্য এখানে দিলাম। এখানে যা কিছু উনি বলেছেন বক্তা, এটা একেবারেই সত্য এবং আমাকে অনেকেই এর সত্যতা ভেরিফাই করে আমাকে নিশ্চিত করেছেন। না, এটা কোর্ট এরিয়াতে হয়নি। ঘটনার সূত্রপাত কোর্ট এরিয়াতে হলো। হত্যাকাণ্ড বা যেটা মারা গেছে সেটা হচ্ছে কোর্টের বাইরে। কোর্ট বাংলাদেশ ব্যাংক থেকে যে রাস্তাটা নামছে সেটা দিয়ে রাস্তার ওই পারে গিয়ে রঙ্গম সিনেমার ওই দিক দিয়ে মেট্রোপোর্টের এখানে, যেটাকে আমরা রঙ্গম সিনেমার পিছন সাইড বলি আর কি। ঠিক আছে, আসলে এখানে দাঙ্গা হাঙ্গামা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু চিন্ময় প্রভু সাহেবকে আজকে কোর্টে আনবে। সকাল থেকেই বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী যারা সাধারণ মানুষজন আছেন, ওনারা কোর্ট এরিয়াতে জড়ো হচ্ছিলেন। আস্তে আস্তে ওনাদেরকে অনেক বাধা দেওয়া হয়েছে, তারপরেও ওনারা যে কোনোভাবে হোক মোটামুটি সকাল 10টা, 10:30, 11টার মধ্যে ওইখানে 8-10 হাজারের উপরে সনাতন ধর্মাবলম্বী মানুষজন, সাধারণ মানুষজনই, এখানে কোনো আসলে আলাদা করে বলার কোনো কিছু নেই, সাধারণ হিন্দুরা এখানে কোর্ট এরিয়াতে এসে জমায়েত হয়। শুনানি হয় আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে 12:30টার পরে, 1:45টার দিকে, 1:45টার কাছাকাছি। জামিন দেয়নি ওনাকে। জামিন যখন দেয় নাই, ওরা এরপর এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছিল, দাবি দাওয়া জানাচ্ছিল। প্রায় 200 থেকে 300 আইনজীবী ছিল চিন্ময় প্রভুর পক্ষে। ওনারা কি করলো, দ্রুত আদেশের নকলটা নিয়ে মিসকেস করলো মহানগর দায়রাতে, অর্থাৎ জেলা জজ সমমানের কোর্ট, এটা সিনিয়র কোর্ট, মহানগর দায়রাতে জামিন মিসকেস করছে জামিনের জন্য। তখন এটা 2টার দিকে একবার শুনানি হওয়ার কথা ছিল, পরবর্তীতে বললো 2:30টার দিকে হইতে পারে। সবাই অপেক্ষা করতেছিল, 2:30টার আগে করে জানা গেল ওনার শুনানিটা আজকে আর হবে না, আগামীকালকে হবে। তখন ওইখানে একটা হট্টগোল লেগে গেল। যারা হিন্দু ভাই বোন বা মানুষজন যারা আসছে, ওনারা এখানে কান্নাকাটি করতেছিল, স্লোগান দিচ্ছিল, ওনারা রাস্তায় শুয়ে যাচ্ছে, ওনাদের গুরুকে নিতে দিবে না। এটা ওনারা আসলে ওনার প্রতি একটা ইমোশনালি কানেক্টেড। চিন্ময় বাবুর সাথে সনাতন ধর্মাবলম্বীদের সাথে একটা ইমোশনালি সম্পর্ক আছে, ওনাদের গুরু, ধর্মীয় গুরু। উনি তো আসলে কোনো রাজনীতিবিদ না ভাই, মনে হচ্ছে একজন ধর্মীয় গুরু। ওনাদের একটা সম্মানের জায়গায়, আবেগের জায়গায় আছে। ওরা সবাই কান্নাকাটি করতেছে, স্লোগান দিচ্ছে, রাস্তায় শুয়ে যাচ্ছে, এরকম। পুলিশের গাড়ির সামনে যেটা প্রিজন ভ্যান আছে, তখন 2:45 মেবি, তখন পুলিশ একটু কঠোর হলো।
আন্দোলনকারীদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠিচার্জ করলো, টিয়ার শেল নিক্ষেপ করলো, সাউন্ড গ্রেনেড করলো। আন্দোলনকারী সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে, দৌড়াদৌড়ি এদিকে সেদিকে চলে যাচ্ছিল। চিটাগংয়ের কোর্টটা তো অনেক উপরে, পাহাড়ের উপরে। পিছন সাইডে যেই জুডিশিয়াল ভবনের পাশ দিয়ে যে রাস্তাটা আছে নামার, ওই রাস্তাটা হচ্ছে 8-10 ফিটের একটা রাস্তা। ওই দিক দিয়ে সবাই হুড়োহুড়ি করে নামতেছিল। নিচের মাঝামাঝি এখানে অর্থাৎ মসজিদের সামনাসামনি যখন আসছে, দৌড়ায় দৌড়ায় পালাচ্ছিল। মসজিদের এখান থেকে কিছু বিএনপিপন্থী আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী, কিছু বহিরাগত বিএনপি জামাতের লোকজন এনে ওইখান থেকে ওরাও ওইখানে নিচেও আবার ছিল, ইবিপিএন আর বিজিবির লোকজন ছিল, কর্মকর্তারা ছিল। ওনারাও এখান থেকে এদেরকে ধাওয়া দিচ্ছে। বিএনপিপন্থী আইনজীবী সহ বিএনপির মানুষজন যাদেরকে জড়ো করছে, তারা ওইখান থেকে পাথর নিক্ষেপ করতেছিল এই আন্দোলনকারীদেরকে। ওইখান থেকে আন্দোলনকারীরাও কিছু কিছু, এখানে তো 8-10 হাজারের মধ্যে না হয় 100 জন দাঁড়াইছে, 100 জন দাঁড়াই পাল্টা পাথর নিক্ষেপ করতেছে বিএনপি আইনজীবীদেরকে। দুপক্ষের অনেকজনের মাথা টাথা ফেটে গেছে পাথর পরে। এখান থেকে 2-1টা পাথর হয়তো বা মসজিদের দেওয়ালে গিয়ে লাগতে পারে, যদিও মসজিদটা হচ্ছে 3 তলায়। মসজিদ কিন্তু নিচে না, মসজিদ হচ্ছে 3 তলায়। নিচের 2 ফ্লোর হচ্ছে মার্কেট, যেটাকে মসজিদ মার্কেট বলা হয়। ঠিক আছে, মসজিদ মার্কেটের একটা গ্লাসে বা 2টা গ্লাসে পাথর লেগে গ্লাস ভেঙে গেছে। এটাকে আবার ওরা ইস্যু বানাইলো। যদিও মসজিদ মার্কেটে গ্লাস ভাঙছে, তারপর আমি ধরে নিলাম মসজিদের গ্লাস ভাঙছে। এখন ভাই একটা বিষয় শুনতে কিরকম লাগে, হিন্দুরা ইসকন আমাদের মসজিদে হামলা করে মসজিদ ভেঙে ফেলছে, অথচ ভাঙছে একটা গ্লাস বা 2টা গ্লাস। পাথর নিক্ষেপে কোনো হামলা বলতো এমন কোনো হামলা না, মসজিদেও হামলা না। ঠিক আছে, কিন্তু বিএনপি জামাত এটাকে এমনভাবে অপপ্রচার চালালো, মসজিদে যেন হামলা করে মসজিদ ঘুরাই ফেলছে, এরকম একটা হাইপ তুলে পালিয়ে যাচ্ছে এরকম আন্দোলনকারীদেরকে ওরা ধাওয়া করতেছে, মারধর করতেছে। ওরা কি করলো, এখানে আরো অনেকে সুসংগঠিত হয়ে অলরেডি কোর্ট প্রেমিসিসের বাইরে চলে আসছে আন্দোলনকারীরা। ওরা এসে কেউ জেলা পরিষদ মার্কেটের সামনে, কেউ রঙ্গন সিনেমার মুখে, কেউ কোতোয়ালির মোড়ে, কেউ বাংলাদেশ ব্যাংকের মোড়ে, ওরকম ওরা এখানে বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় আছে। এখান থেকে ওরা দল বেঁধে ওদেরকে আবার ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিল। কেউ এদিকে ঢুকে গেছে, কেউ ওইদিকে পালাই গেছে। তো কিছু আইনজীবী রঙ্গম সিনেমার ওই গল্লিতে ঢুকে এখানে কিছু আন্দোলনকারীকে ধাওয়া দিছে। ওই গল্লির ভিতরে একটা মেথরপট্টি আছে, সম্ভবত যে আইনজীবীটা মারা গেছে সে ওইখানের ভিতরে কোনো মেথরপট্টির মেথর বা আন্দোলনকারীও হইতে পারে, কারো দ্বারা আক্রান্ত হয়েছে। সেখানে হয়তো বা মাথায় কোনো কিছু দিয়ে বাড়ি মারছে, অর্থাৎ বাড়ি মেরে হয় কোপ মেরে অতিরিক্ত রক্তক্ষরণ মারা গেছে। এখানে আসলে জবাই টবাই এগুলো হচ্ছে সব গুজব, এই হচ্ছে বিষয় ওইখানে। আবার এটা মেথররা মারছে নাকি আন্দোলনকারীরা মারছে নাকি তৃতীয় কোনো পক্ষ মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এই যে সনাতনীরা, হিন্দুরা যে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করতেছে, এই আন্দোলনগুলোকে প্রশ্নবিদ্ধ করার জন্য, দমন করার জন্য, বন্ধ করার জন্য কোনো তৃতীয় পক্ষ কাউকে দিয়ে মেটিকুলাস ডিজাইন করে ওনাকে হত্যা করছে কিনা সেটাও এখনো ক্লিয়ার না, বাট মারা গেছে, তবে জবাই করে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তবে একটা মসজিদের গ্লাস ভাঙছে, তাও তোমরা মসজিদের গোড়ায় দাঁড়াই পাথর মারতেছ, ওরাও পাথর মারতেছে। 1-2টা পাথর এসে মসজিদের দেওয়ালে লাগছে, গ্লাসে লাগছে, ভেঙে গেছে। তোমরা মারামারি করে পুরো বাইতুল মোকাররম ভেঙে ফেলতেছো, সমস্যা হয় না। বাইতুল মোকাররম জ্বালাই দিচ্ছ, সমস্যা হয় না। জোতা মারতেছো মসজিদের মধ্যে, সমস্যা হয় না। এগুলো ইস্যু বানানো ভালো না। আসলে সনাতন ধর্মাবলম্বীরা এমনিতেই টেনশনে আছে, ওদেরকে নিরাপত্তা দেওয়া উচিত। আমাদের সকল মুসলমান ভাইদের ইমানই দায়িত্ব ওদের হেফাজত করা, নিরাপত্তা দেওয়া। বিভিন্ন মিথ্যা গুজব রটিয়ে ওদের উপর হামলা টামলা করা, এগুলো আসলে কোনোভাবেই উচিত না। এটাকে আমি একজন সচেতন মানুষ হিসেবে সমর্থন করি না। কেউ ক্ষমতায় যাওয়ার জন্য হত্যা করাবে, কেউ ক্ষমতা ধরে রাখার জন্য হত্যা করাবে, কেউ ক্ষমতা পাকাপোক্ত করার জন্য হত্যা করাবে, এগুলো তো ভাই উচিত না। এটা তো কোনোভাবে সমর্থনযোগ্য না। এত মাস্টার মাইন্ড, এত মাস্টারপিস, এত মেটিকুলাস ডিজাইন, এগুলো উচিত না ভাই। জনগণের সাথে তামাশা করা কোনোভাবেই উচিত না। আসলে কি বলতাম, মানে ওই আইনজীবী, তাকে কে হত্যা করছে এখনো ক্লিয়ার না। কে আন্দোলনকারীরা হত্যা করছে, না মেথররা হত্যা করছে, না তৃতীয় পক্ষ মেটিকুলাস ডিজাইন করে সনাতন ধর্মাবলম্বীদের আন্দোলন সারা বাংলাদেশ ব্যাপী যে বিভিন্ন দাবি দাওয়া, এগুলো যেন দমন করা যায়, তার অংশ হিসেবে এটা হত্যা হয়েছে বুঝতেছি না। কিন্তু একজন মায়ের বুক তো খালি হয়েছে, ওর একটা নিষ্পাপ শিশু আছে। খুব মানে ভাবতেও খারাপ লাগতেছে, ওর একটা 1.5 বছরের একটা নিষ্পাপ শিশু এতিম হয়ে গেল দুনিয়াতে। বাবা কি জিনিস বুঝার আগে এতিম হয়ে গেছে। ঠিক আছে, তার অপরাধ হচ্ছে আন্দোলনকারীরা যদি কোনো ধরনের অহিংস কোনো কিছু করে, পুলিশ আছে, বিজিবি আছে, সেনাবাহিনী আছে, ইবিপিএন আছে,
তোর কাজ কি? তুই কেন তাদেরকে প্রতিরোধ করতে যাবি? তুই কেন তাদেরকে ধাওয়া দিবি? ঠিক আছে, ধাওয়া দিছস, কোর্ট টেরিটরি পর্যন্ত থাকতি, কোর্টের বাইরে পর্যন্ত গিয়ে ওদেরকে মারার দরকার কি? মারতে গিয়ে তখন নিজে মরে গেলি, নিজের সন্তানকে এতিম করলি, নিজের মায়ের বুক খালি করলি, কি লাভ হলো? এই যে রাজনীতি করতে গিয়ে যে জীবনটা দিয়ে দিলি, কি লাভ হইলো? আমি বুঝতেছি না। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই আইনজীবীকে কারা হত্যা করছে, কি আন্দোলনকারী হত্যা করছে নাকি মেতররা হত্যা করছে, যেহেতু এখানে মেতরপট্টি, সেখানে কিছু উচ্ছৃঙ্খল ছেলেপুলে আছে, তারা হত্যা করছে, নাকি তৃতীয় কোনো পক্ষ হত্যা করছে, নাকি মেটিকুলাস ডিজাইনের কোনো অংশ সারা দেশব্যাপী হিন্দুদের যেসব আন্দোলন সংগ্রাম চলতেছে সেগুলোকে দমন করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, এটা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করা হোক। এই বিষয়টা জানা অতীব জরুরি। কারা এমন দুঃসাহস দেখাচ্ছে, কারা হত্যা করলো। আর আপনারা যদি, আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া তেমন কিছু নাই, প্রত্যাশা এখন আর কোনো কিছুই নাই। প্রত্যাশাটা হচ্ছে আমাদের নিরাপত্তা দিন, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দিন, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিন। দেশে আইন শৃঙ্খলা নাই, আইন আদালত নাই, কোর্ট কাছারি নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকিং খাত ধ্বংস হয়ে গেছে, বেকারত্ব, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, সব কিছু আমরা মেনে নিচ্ছি। শুধু আইন শৃঙ্খলাটা একটু ঠিক করে দেন, আমাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিটা দেন, স্বাভাবিক মৃত্যুর স্বাধীনতা দেন। আমরা যেন অন্তঘাতে প্রত্যাঘাতে যেন মারা না যাই, আমার সন্তানরা যেন হুট করে এতিম হয়ে না যায়, অতটুক নিশ্চয়তা দেন। আপনারা থাকেন। দ্রব্যমূল্যের দাম দ্বিগুণের চেয়েও বেড়ে গেছে, আপত্তি জানাচ্ছি না, আমরা মেনে নিচ্ছি। আমরা মেনে নিচ্ছি, প্রয়োজনে একবেলা খাবো, একবেলা উপোস করব, কোনো সমস্যা নাই, রোজা রাখবো, তাও আমরা কিচ্ছু বলবো না। কিন্তু শান্তি শৃঙ্খলা দেন, আইন শৃঙ্খলাটা একটু নিয়ন্ত্রণ করেন। স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, লেখাপড়া দরকার নাই, 6 মাস পর থেকে হবে, 6 মাস পর্যন্ত লেখাপড়া বন্ধ থাকুক, প্রবলেম নাই, কিন্তু জীবনের নিরাপত্তাটা দেন। এই যে 10-10টা ছেলে কলেজে মারা গেল গতকালকে আন্দোলন করতে গিয়ে, নিজেরা মারামারি করে, এগুলো একটু প্লিজ বন্ধ করেন। একটু নিরাপত্তা চাচ্ছি আপনাদের কাছে, আর কিচ্ছু না। আমরা সাধারণ মানুষ, আপনাদের কাছে শুধু একটু নিরাপত্তা চাচ্ছি। দ্রব্যমূল্যের দাম বেড়ে যাক, সমস্যা নেই, খাইতে না পারলে একবেলা খাবো, নিরাপত্তা দেন, একটু স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দেন দয়া করে। ইউনূস সরকারের কাছে এছাড়া আর কোনো চাওয়া পাওয়া নেই। আর আপনারা না পারলে আল্লাহর হস্তে সেনাবাহিনীকে ক্ষমতাটা বুঝাই দেন। সেনাবাহিনীর উপরে এখনো আমাদের আস্থা আছে। সেনাবাহিনী চেষ্টা করলে কিছুটা হলেও শান্তি শৃঙ্খলা দেশে ফিরবে, ওনাদেরকে দায়িত্ব দিয়ে দেন। সরকার, এইরকম সরকার থাকার চেয়ে না থাকাই ভালো, সেনাবাহিনীকে দিয়ে দেন, সেনাবাহিনীর দেশ চালাক। যুগে যুগে সেনাবাহিনী অনেকবার বাংলাদেশ পরিচালনা করছে, আপনারা ওনাদেরকে দিয়ে দেন, ওনারা চালাক। অশান্তিতে যেহেতু থাকতে হচ্ছে, ওনাদের মাধ্যমে থাকি। আল্লাহর হস্তে হয় শান্তি শৃঙ্খলা ফিরে আনেন, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দেন, না হয় সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দেন, আমরা সেনাবাহিনীর আন্ডারে থাকবো।